নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাব বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ডাক্তারের বিপদ নামক গল্পটি সেকালের ভূত একালের ভূত নামক বইটি থেকে নেওয়া হয়েছে। বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি গল্প ডাক্তারের বিপদ। অনেক দিন আগের কথা। সন্ধেবেলায় পাশের গ্রাম থেকে ডাক এলো। না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না। এসেছিলেন এক ভদ্রলোক। ডাক্তারবাবু ভাবলেন যাই, তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতে হলো। দূর অবশ্য বেশি নয়, দুটি গ্রামের মধ্যে মাইল চারেক একটা বিলের ব্যবধান। এই বিলটার সম্বন্ধে চারিপাশের লোকের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বটগাছটা আছে, সেখানে যে অসংখ্য ভূতের ভয়, তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিলে তারা নিজে তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কি আছে। 3 বার দুর্গা নাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। তার ওপর সঙ্গে আলো নিয়ে আসছে 2জন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশ গপ্প করতে করতে চলে আসছেন। বরং বেশ ভালোই লাগছিল। যে বটগাছটার সম্বন্ধে সকলেরই ভয়, তারই নিচে দিয়ে আসতে ভয়ে তার গা ছমছম করলেও কেমন একটু গর্ববোধ করছিলেন। এমনি করে আস্তে আস্তে যখন প্রায় গ্রামের সীমানায় এসে পৌঁছেছেন, আর মাত্র মাইলখানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাত্রে হঠাৎ একটা ঘোড়া দেখে এরা 3 জনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকেদের জিজ্ঞেস করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বললে, সম্ভব মদননগরের বাবুদের। তারা একটা নতুন ঘোড়া কিনেছেন শুনেছি, বোধ হয় সেইটে। আর একজন বললে, জিন লাগাম পরানো, হয়তো রাস্তায় কোথাও সওয়ার ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো বোধ হচ্ছে না। একই ঘোড়ার শখ, তার উপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ের আর কিছু ছিল না। ঘোড়াটি দেখেই লোভ হচ্ছিল। এটাই চড়ে যেতে পারলে আর এই মাইলখানেক হাঁটার দুর্ভোগ ভুগতে হয় না। একজন সঙ্গী তার মনের ভাব বুঝে বললে, যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে ফিরিয়ে দিলেই চলবে। ডাক্তারবাবু মনে মনে লোভ উসখুস করলেও প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, কার না কার ঘোড়া হয়তো বলবে। চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বললে, বললেই হলো, আমরা কি চুরি করেছি নাকি? জানতো চলে, যা হয় সে আমরা বুঝব। বলে ছাতি ফুলিয়ে 2টো ঘুষি মারলে। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজের তাগিদও কম নয়। সকাল সকাল বাড়ি ফেরা নিতান্ত প্রয়োজন।
দুজন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না। টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগলো। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এককালে বেশ ভালো ঘোড়সওয়ার ছিলেন। এখনও ঘোড়া দেখলে তার পা সুরসুর করে। অনেক দিন পরে ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো একটি ভালো ছাড়তক দেন। হাতে চাবুক ছিল না, ছিল একটা ভাঙা ছাতা। সেইটা দিয়ে আঘাত করতেই ঘোড়াটা তীরের মতো ছুটতে লাগলো। বহু ঘোড়া এককালে তিনি চড়েছেন। অনেক বদখেয়ালি তেজি ঘোড়া শায়েস্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে এ তার ধারণাই ছিল না। থামাবার জন্যে তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই থামানো যায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছোটে। মনে হলো মাটিতে যেন তার পা ঠেকছে না। এক একখানা গ্রাম চোখের নিমেষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, অর্থাৎ রাস্তা বলে কিছু নেই, কেবল বাবলার বন। তারই মধ্যে দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটছে ডাক্তারবাবু কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্যে দিয়ে ছুটতে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো কিছু দূর আগে নদী দেখে। তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামতে হবে। রূপসী প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট, কিন্তু এটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনি করে কতক্ষণ চলছিলেন জানেন না। হঠাৎ একসময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ির দেউড়ির ভেতর দিয়ে এসে ঘোড়ার লাগাম চেপে ধরলে এবং আরেকজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করলে। ডাক্তারবাবুর তখন জ্ঞান ছিল বলা চলে, ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আর একজন চাকর পা ধোয়ার জল গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ হলেন। তারপর হলঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হলঘর, নিচে ঘর জোড়া ফরাস পাতা, অনেকগুলো তাকিয়া এখানে ওখানে ছড়ানো। ওপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মধ্যখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। মাথায় তার প্রকাণ্ড বড় টাক ঝাড়ের আলোয় চকচক করছে। পাকা আমের মতো টুকটুকে রং। গায়ে একটা ফিনফিনে হাতকাটা বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাটা দেখা যাচ্ছে। পরনে দামি একখানি ধুতি। কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে একবার তাকিয়েই নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার চোখের দিকে তাকিয়ে ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। মরা ছাগলের মতো এমন ঘোলাটে চোখ মানুষের দেখা যায় না। সে দৃষ্টিতে তার হাড়ের ভিতর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন।
ঘর নিস্তব্ধ, কেবল দেওয়ালের বড় ঘড়িটা টিক টিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন, রাত্রি মোটে 12:05। ভয় করবার কিছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছেছেন। তবু কেমন একটা অজানা ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিক ওদিক চাইতেই একটা চাকর এসে রূপার গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে দিলে। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ভদ্রলোক চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এরও চোখ তেমনি ঘোলাটে। কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢক ঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর যেন জুড়িয়ে গেল। তখনই আর একজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কিরকম দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মনের মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা? চমৎকার তামাক। খেতে খেতে সুখে চোখ বুজে আসে। সেই বুড়ো ভদ্রলোক তখনও ঠিক এক মনে তামাক টেনেই যাচ্ছিলেন, কিন্তু একটা কথাও বলছিলেন না। বাইরে বহু লোকজন যাওয়া আসা করছিল, কিন্তু তাদের কারো মুখে হাসিও নেই, কথাও নেই। আরও আশ্চর্য বিষয়, ডাক্তারবাবু চারিদিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলেছে। এতগুলো লোক যে এ বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবুর মনে হলো এ বাড়িতে হয়তো কারো কঠিন অসুখ করেছে, হয়তো এখন তখন অবস্থা। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এ বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ লোক তাতে আর সন্দেহ নেই। এদিকের 20-25 মাইলের ভেতর প্রত্যেক গ্রাম কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন। ঘোড়া তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যত জোরেই ছুটুক, 2 ঘন্টায় আর কতই বা রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করেও এবারই ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করবেন মনে করছেন। এমন সময় খাবার ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারের চক্ষু স্থির। প্রকাণ্ড বড় সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, তার চারিদিকে কত যে তরকারি থরে থরে সাজানো, গরিব ডাক্তারবাবু কখনো তার চোখেও দেখেননি। রাত হয়েছে, অতিরিক্ত পথশ্রমে ক্ষুধাও কম লাগেনি। তিনি আর কাল বিলম্ব না করে বসে পড়লেন। খেতে বসেই মনে হলো সবই আছে বটে, কেবল এক টুকরো লেবু আর নুন নেই। কথাটা তার মনে উদয় হওয়া মাত্র ঠাকুর এসে একটা রেকাবিতে করে নুন আর লেবু রেখে গেল। সব রান্নাই চমৎকার হয়েছিল, বিশেষ করে তোপসে মাছ ভাজা বড় ভালো লাগলো। এদিকে তোপসে মাছ পাওয়া যায় না। ভদ্রলোক কি করে যে কোথা থেকে জোগাড় করলেন কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তোপসে মাছ জোগাড় করেছেন আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি।
চিন্তা করা মাত্র গলদা চিংড়ির মালাইকারি এলো। ডাক্তারবাবু কিন্তু একথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্র কি করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছিল, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর বাকি কিছু নেই, এক আম ছাড়া। তা এবারে এদিকে আম মোটেই হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায় কদিন যে কি কাল বৃষ্টি হলো, একটি মুকুল রইল না, সব ঝরে গেল। আম নেই সেই জন্যেই। কিন্তু সেই মুহূর্তে মালদহের ভালো ফজলি আম যখন তার সামনে এলো, তখন তার বিস্ময়ের সীমা রইল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই সেই চোখ মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ নামিয়ে চলে গেল। কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি তার হাড়ের ভেতর পর্যন্ত ঠক ঠক করে কাঁপিয়ে দিলে। ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখন বিভ্রান্ত হয়ে উঠেছে। কি যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ করে ওই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনও ঠিক সেই জায়গায়, ঠিক তেমন করে বসে, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা নয় শ্বেত পাথরের কিংবা অমনি কোনো কিছুর। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করছিলেন না, মাথাটা নকল নয়, আসলই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন, কথাই বা বলেন না কেন? এ কি রকম ভদ্রতা? এমন সময় ভিতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্য। রোগীর নামে ভদ্রলোক একটু চাঙ্গা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভেতরে গেলেন। কত ঘর, কত বারান্দা যে পার হলেন তার আর ইয়ত্তা নেই। এত বড় বাড়ি রাজারুজির ছাড়া কারো হয় না। কিন্তু কোথাকার রাজা এরা? তিনি কি এদের নামও শোনেননি? কি জানি এ কোন দেশ? অবশেষে রোগীর ঘরে গিয়ে উপস্থিত হলেন। প্রকাণ্ড বড় হলঘরের এক প্রান্তে একখানা মেহগিনি খাটের ওপর রোগী আপাদমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে। তার মাথার একরাশ চুল খাট থেকে মেঝেয় লুটিয়ে পড়েছে। মাথার শিয়রে একটি মোমবাতি মিটমিট করে জ্বলছিল। সে আলোয় এত বড় হলঘরের কিছুই আলো হচ্ছিল না, কেমন অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছিল। খোলা জানালা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়ছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কি করে তার আগে এসে ঘরের মাঝখানে বসে আছেন। এ ঘরের মেঝেতেও জাজিম পাতা, আর ভদ্রলোক নিচের ঘরের মতো অবিকল তেমনি করে বসে, চোখ নামানো, মুখে সেই গড়গড়ার নল, নিঃশব্দে বসে। কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপটে হয়ে পড়েন। ডাক্তারবাবু একবার ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছুই ভ্রুক্ষেপ না করে রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন। কারো দিকে না চেয়েই যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন, কতদিন থেকে অসুখ হয়েছে? অসুখটা কি? কেউ জবাব দিলে না। ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, কই দেখি মা,
আপনার হাতটা। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা দিল, কিন্তু মুখের ঢাকা খুলল না, বোধহয় স্ত্রীলোক বলে। ডাক্তারবাবু আরও এগিয়ে এসে আরেকবার বললেন, দেখি হাতখানা। বলে হাত বাড়াতেই আর একখানা হাত চাদরের ভিতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, আস্ত একখানা হাড়। ডাক্তারবাবুর সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয়ে তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে বাতি গেল নিভে। হা হা করে চারিদিক থেকে একটা বিকট আওয়াজ উঠল। মনে হলো সে শব্দে সমস্ত বাড়িটা বোধহয় হুড়মুড় করে তার মাথায় ভেঙে পড়বে। আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় নেচে নেচে বেড়াচ্ছে, আর মিটিমিটি হেসে ইশারা করে তাকে যেন ডাকছে। ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝেয় পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাতে যে ঐশ্বর্য দেখেছেন তার কিছুই নেই। দেওয়ালের চুনবালি খসে খসে পড়েছে, ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকে বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠছে। মেঝেতে কাল যে জাজিম দেখেছেন তার চিহ্ন মাত্র নেই। সে লোকজনও কোথায় অদৃশ্য হয়েছে। ঘরের এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগিনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। ওর উপরে যে ছেঁড়া তোশকটা আছে তার থেকে ইঁদুর তুলো বের করে ঘরময় ছড়িয়েছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে এসে বসলেন। চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক, অথবা বহুদিন পরে ঘোড়ায় চড়ার জন্যেই হোক, সর্বাঙ্গে ব্যথা বোধ হচ্ছিল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারো দেখা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটি আধবুড়ো লোক আপন মনে হন হন করে আস্তে আস্তে হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এইবার ছুট দেবে বোধ হয়। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনুন মশাই, শুনছেন? এটা কোন জায়গা বলতে পারেন? মানুষের গলা শুনে লোকটি যেন আশ্বস্ত হলো, তবু দূর থেকেই বললে, মহেশপুর, মালদা জেলা। বলেন কি, সে যে অনেক দূর। তা বোম্বাই থেকে অনেক দূর বই কি, এখান থেকে কাছেই। লোকটি এতক্ষণে কাছে সরে এলো, হেসে বললে, কোত্থেকে আসছেন? ডাক্তার বুঝি? হ্যাঁ ডাক্তার, আসছি মুর্শিদাবাদ থেকে, জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি। কি বুঝলেন বলুন তো? এইখানে বসুন। লোকটি তার কাছে বসে বললে, এই যে বাড়ি দেখছেন, এরা এককালে রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে। কলেরা জোর লাগতেই এখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রী পুত্র নিয়ে সরে পড়েন। ঠিক সেই রাত্রেই রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র মেয়ের কলেরা হলো। গ্রামে ডাক্তার নেই, চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল যেখান থেকে হোক ডাক্তার আনতে, কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পেয়ারের ঘোড়া মশাই, অমন ঘোড়া আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। মাঝে থেকে সেটারও যে কি হলো, রাস্তাতেই মারা গেল। আর ভোর না হতেই রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন ভোজবাজি। কর্তাবাবুর কথা উঠতেই ডাক্তার শিউরে উঠলেন।
বললেন, তারপর তারপর আর কি মশাই, মাঠে কোনো ডাক্তারকে রাত্রে একা পেলে তার আর রক্ষা নেই। আপনি একা নন, এর আগে 2-3 জন ডাক্তার এমনি বিপদে পড়েছিলেন। উঠতে উঠতে লোকটি বলল, 100 মাইলের ফেরে পড়েছেন। এবেলা আমার ওখানে খাওয়া দাওয়া করবেন, চলুন। ওবেলা অন্য ব্যবস্থা করা হবে। ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, তাই চলুন। শেষ হলো গল্প ডাক্তারের বিপদ। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।